হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং লাইটে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা এর উত্তরসমূহ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দিয়েছে বোর্ড থেকে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এটাকে আমরা অ্যাক্টিভিটি টাস্ক 6 হিসেবে ধরতে পারি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলা আছে, একের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো। একের এক বলা আছে, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। জগদীশবাবুকে কাণ্ডটি কী? তাহলে এখানে দুটো প্রশ্ন আছে, 1+1। এর আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে মার্ক ডিভিশন কিন্তু তোমাদের ছিল না। এবার প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দেখো তোমাদের মার্ক ডিভিশনটা দেওয়া আছে। একের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই 3 মার্কের আছে। এখানে তোমাদের টোটাল 10টা প্রশ্ন দেওয়া আছে। 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো প্রত্যেকটা 1 করে আছে, এটা সমাস নির্ণয় করতে বলছে। আর তারপরে 5 মার্কের একটা 150টি অর্থাৎ 150টি শব্দের মধ্যে একটা প্রতিবেদন রচনা করতে বলা আছে। তো দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা আছে তার উত্তরটা কিভাবে লিখব। তো দেখো, উত্তরটা আমরা এরকমভাবে লিখব। আগে প্রশ্নটা লিখে নেবে তোমরা, তারপরে উত্তরটা সুন্দরভাবে করে নেবে। খাতাগুলো মার্জিনটা ভালো করে টেনে নেবে যেন খাতাটা দেখতে ভালো হয়। তো দেখো, উত্তরটা আমরা কিভাবে লিখব। প্রথমে যেহেতু প্রথম প্রশ্ন বলা আছে জগদীশবাবু কে আর কাণ্ডটি কী, তাহলে জগদীশবাবু কে অর্থাৎ তার পরিচয়টা দিতে হবে। তো এর উত্তরটা হবে, জগদীশবাবুর পরিচয়। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অন্যতম পার্শ্ব চরিত্র হলেন জগদীশবাবু। তিনি ধর্মপ্রাণ ও সমৃদ্ধশালী ব্যক্তি হলেও মগ্রেট কৃপণ ছিলেন। নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্নটা, এর কাণ্ডটা কী ছিল। তো এইখানে দেখো, জগদীশবাবুর কাণ্ডটির বর্ণনা। জগদীশবাবুর বাড়িতে এক হিমালয়সী সন্ন্যাসী এসে 7 দিন ছিলেন। বাড়িতে আগত সেই উঁচুদরের সন্ন্যাসী কাউকে নিজের পদধূলি সংগ্রহ করতে দিতেন না, কিন্তু ধর্মপ্রাণ জগদীশবাবু সন্ন্যাসীকে সোনার বোল দেওয়া খড়ম পরিয়ে সুকৌশলে দুর্লভ সেই পদধূলি সংগ্রহ করেছিলেন এবং সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকা প্রণামীও দিয়েছিলেন। প্রদত্ত অংশে জগদীশবাবুর এই কাণ্ডটির কথা বলা হয়েছে। নেক্সট দেখো, 2-এর প্রশ্নটা কি বলা আছে। তারপরে দেখো 2-এর প্রশ্নটা কি বলা আছে, যে খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দরিদ্রতার ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। তো এর উত্তরটা দেখে নাও। হরিদার পরিচয়, উত্তরটা তোমরা এইভাবে লিখে নেবে খাতায়। হরিদার পরিচয়। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। দেখো, এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, যে তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে। তো সেকেন্ড পার্টের উত্তরটা হবে, হরিদ্রার দারিদ্র্যের ছবি। পয়েন্ট করে নেবে তোমরা এটা। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই। মাথা কাশহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটি ছোট্ট ঘরেই তার সম্বল। বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই।
বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। তারপরের প্রশ্নটা দেখো, তিনের প্রশ্নটা কি বলা আছে, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে বক্তাকে মাত সম্বোধন করেছেন, তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? তো এর উত্তরটা হবে উত্তরটা দেখে নাও। মায়ের উত্তর, ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে নিজের আগমনের কারণ হিসাবে ছদ্মবেশিনী বনদেবী লক্ষ্মী তাকে কিছু দুঃসংবাদ জানিয়েছিলেন, যথা মায়া বলে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে, ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা বীরবাহু হত্যা করেছেন, মা পুত্র শোকে শোকাগ্রস্ত রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। নেক্সট প্রশ্ন দেখো, 1-4, এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য? উত্তরটা দেখে নাও। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে প্রদত্ত অংশটির বক্তা হলেন রামচন্দ্র, ইন্দ্রজিৎ বা মেঘনাদ। বোধের আগম্য মায়ার পরিচয়, নিশাযুদ্ধে ইন্দ্রজিৎ তার তীক্ষ্ণ স্বর বর্ষণ করে রামচন্দ্রের দেহ খণ্ড খণ্ড করেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে রামচন্দ্র সম্পূর্ণরূপে নিহত হয়েছেন, কিন্তু সেই রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন। একজন ছাড়নর বা তুচ্ছ মানুষ কোনো মায়া বলে মৃত্যুর পরেও পুনর্জীবন লাভ করতে পারে না, তা ইন্দ্রজিতের বোধের অগম্য। তারপরের প্রশ্ন দেখো, 1-5, ভদ্রতার অযোগ্য তোমরা কার প্রতি এরূপ মন্তব্য বা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? উত্তরটা দেখে নাও। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকে বাংলা তরুণ নবাব সিরাজ আশ্রিত কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে প্রদত্ত মন্তব্যটি করেছেন। সিরাজ ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলীনগরের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু ইংরেজরা আলীনগরের সব শর্ত রক্ষা করার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এমতো অবস্থায় অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র সিরাজের হস্তগত হয়। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে ওয়াটসনের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি সৈন্য ত্রাহিনী পাঠিয়ে যুদ্ধের ছক কষছে। সর্বোপরি নবাবের রাজসভায় আশ্রিত ইংরেজ প্রতিনিধি ওয়াটসনসও এই ষড়যন্ত্রের অংশীদার। কাজেই ইংরেজ কোম্পানির এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ নবাব প্রকাশ্য রাজসভায় ওয়াটসনের বলতে বাধ্য হয়েছেন যে ভদ্রতার অযোগ্য তোমরা। নেক্সট 1-6 দেখো,
মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, এর অঙ্গ সালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো এর উত্তরটা তোমরা দেখে নাও। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়েকটি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। পয়েন্ট দিয়ে নেবে তোমরা। ক দিয়ে ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। খ দেখো, পয়েন্ট দিয়ে দিবে প্রতিহিংসা পরায়ণা। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিলেন, শতক জনকেও হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণের তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। গ পয়েন্ট দিয়ে লিখবে হৃদয়হীনা। কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হল তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতে মুখরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। তারপরের প্রশ্ন দেখো, 1-7। আলো তার ভরবে এবার ঘর। কোন আলোয় ঘর ভরে উঠবে? উত্তরটা দেখে নাও। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত প্রলয়োল্লাঙ্গ কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। কালবৈশাখীর দাপটে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে গিয়েছে দিগম্বরের জটার মতো নিকষ কালো মেঘ, কিন্তু সেই জটার ফাঁকে দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো। মা পরাধীনতার নিকষ কালো অন্ধকারের মধ্যেও নব যুগ বা স্বাধীনতার ইঙ্গিতবাহী, অর্থাৎ আলোচ্য অংশতে কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোয় ঘর ভরে ওঠার কথা বলেছেন। নেক্সট প্রশ্ন দেখো, 1-8। আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। এর উত্তর হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাঙ্গ কবিতা থেকে প্রদত্ত অংশ গৃহীত হয়েছে। পয়েন্ট দিয়ে নেবে তোমরা। ভয়ঙ্করের আগমনের পরিস্থিতি। চৈত্রের শেষে কালবৈশাখী সমস্ত জীর্ণ পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে যে ধ্বংস লীলাময় মাতোয়ারা হয়ে যায়, সেটাই তো নবসৃষ্টির পূর্বাভাস। ঠিক তেমনি পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতার লক্ষ্যে যে আন্দোলনের উদ্দাম কালবৈশাখী ঝড় উঠেছে, তা যেন প্রলয় নেশায় নৃত্য পাগল। সে যেন মহাকালের ভণ্ড রূপ ধারণ করে সিন্ধু পারের ব্রিটিশ রাজেন্দ্র সিংহদ্বারের আগল ভাঙছে। ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে পরাধীনতাকে সরিয়ে
স্বাধীনতাকে ছিনিয়ে আনার লক্ষ্যই ভয়ঙ্কর রূপে তার সদর্প আগমন। তারপরে 1-9। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশ গৃহীত হয়েছে। বেলা গড়িয়ে যাওয়ার কারণ: অপূর্ব গতরাতে তার ঘরে ঘটে যাওয়া চুরির খবর জানাতে পুলিশ স্টেশনে গিয়েছিল। সেখানে পুলিশের দলের বিচিত্র কাণ্ড এবং তামাশা দেখতে দেখতে তার বেলা গড়িয়ে গিয়েছিল। থানায় ঢুকে অপূর্ব দেখে যে জনা 6 বাঙালির খানা তল্লাশি হচ্ছে। তারপর বিশিষ্ট বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্র নামে এক অদ্ভুত বেশভূষার অধিকারী গাঁজাখোর ব্যক্তিকে বড়বাবুর সামনে হাজির করা হয়। এরপর গিরিশকে বড়বাবুর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এবং গিরিশের পকেট ও ট্যাগ তল্লাশির সময় একটি গাঁজার কলকে পাওয়া যায়। যদিও গিরিশ ক্রমাগত গাঁজা সেবনের কথা তো অস্বীকার করে চলে। দীর্ঘক্ষণ ধরে গিরিশকে নিয়ে পুলিশ কর্তাদের নানাবিধ জিজ্ঞাসাবাদ ও বক্তৃতা শুনতে শুনতেই অপূর্বর বেলা গড়িয়ে গিয়েছিল। নেক্সট দেখো 1-10। কই, এ ঘটনা তো আমাকে বলেনি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেনি? উত্তরটা দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশটির বক্তা রামদাস তার সহকর্মী বন্ধু অপূর্বর উদ্দেশ্যে এই কথা বলেছেন। অপূর্বের না বলা ঘটনা: একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। এই ঘটনার অভিযোগ জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার অভিযোগ শোনার আগেই তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। অপূর্বর এই নিগ্রহের কথা রামদাস আগে শোনেননি। তারপরে দেখো বলা আছে 2 প্রশ্ন, ব্যাসপক্ষ সহ সমাস নির্ণয় করো, প্রতিটির মান কত? 1। প্রথমে আছে ভোজ্যবস্তু, তারপরে পোশাক পরিচ্ছদ, তারপরে সন্ধানিক, তারপরে সৃজন বেদন, তারপরে প্রলয় উল্লাস, তারপরে রথ ঘর ঘর, জয়ধ্বনি, সিংহদ্বার, শিশুচাঁদ, প্রলয় নেশা। তো প্রথমটার উত্তর দেখে নাও, ভোজ্য বস্তু। উত্তরটা হবে ভোজ্যের বস্তু। সমাস হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ভোজনের উপযুক্ত বস্তু মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপর এটা দেখো পোশাক পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। তারপর দেখো সন্ধ্যা কি? সন্ধ্যায় পালনীয় আহ্নিক, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপর দেখো সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন, নিমিত্ত তৎপুরুষ সমাস। প্রলয় উল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর ঘর, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্যপদলোপী কর্মধারায় সমাস।
শিশু চাঁদ, শিশু যে চাঁদ। উপমান কর্মধারায় সমাস। প্রলয় নেশা, প্রলয়ের নেশা। সম্বন্ধ তৎপুরুষ সমাস। প্রলয় সৃষ্টি করে যে নেশা, উপপদ তৎপুরুষ সমাস। তারপরের প্রশ্নটা দেখো 3 বলা আছে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে। প্রথমে এটা মোটা কালি দিয়ে লিখে নিবে পয়েন্ট করে আর কি। লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট দিয়ে সেমিকোলন দিয়ে তোমরা শুরু করবে। রুদ্ধশ্বাস ম্যাচের পঞ্চম দিন ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানে পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশতরান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানে টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে আগে বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানের জয় পেল টিম ইন্ডিয়া। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।